আবার কিছু করতে পারবে না না সবাই দিই লোক বাড়ি যায় বাড়ি বোঝাইছে তোমরা মানুষের কথা শুনলাইছে কি নিয়ে থাকো আমার কোনো নেই আমি কারো আমি বুঝাইতে পারবো না বুঝাই কিছু করার আমার পক্ষে সম্ভব না সেই সময়টা আমার নাই আমার কারণ আমি হইলে জীবনে সব ভুল করে এখন জীবনে আর বাকি সময়টা আর ভুল করা সম্ভব না তোমার কথা রাগ করে যদি আমি এটা ওটা করিও আমার খালি ভুল হয়ে যাবো আমি আর রাগও করার পারছি না কিচ্ছু করার পারছি না আমি 6 মাসের মধ্যে তোমার কোনো পরামর্শ দিয়ে পারবো না নিয়েও পারবো না 6 মাসের দেখবা কি করি আমি এইভাবে মামা আমি চলতেছে যুদ্ধ কারণ আত্মবিশ্বাস হারে হেলাইলে মামা তাকে আত্মবিশ্বাস না খুব কষ্ট হয় কারণ আমি এই জীবনে মনে করেন আমার বাপ মায়ের যে টাকা নষ্ট করতেন কামাই করতে পারবেন কিনা আমি জানি না কিন্তু কেউ এই এলাকায় পর্যন্ত আমার বাপ ওখানে কিনে গেছে মা ওখানে কিনে গেছে আর আমার অভাবটাও কেউ দেখে না কারণ আমি নিজেও কোনদিন অভাব বুঝিনি বাপে বিদেশ থাকতে পড়াশোনা করছি 20,000 23,000 করে মাস মাস দিলে পাঠাইছি আমি আমার পড়াশোনা ফাঁকেও 20,000 কামাইতাম টিউশনি দেয় 20-30,000 40,000 দিয়ে মাসে আবার ভাঙতে হবে প্লাবান অমুক জায়গায় পিকনিক যাবে প্লাবান নিয়ে গেতাম গা মিটিং এ ডাকলেই খালি দয়াল খালি ফোন দিতে একটা ফোন দিত গাড়ি করে প্লাবান নিয়ে গেতাম গা নেতা খালি গাড়ি ভাড়া দিত আর আমি প্লাবানে খাওয়ান টাওয়ান সব দিতাম কিন্তু নেতার কাছে এই বিনিময়ে কোনো কিছু চাইও নাই কিন্তু কোনো কিছু পাইও নাই আশাও করিনি চলছি শুধু খালি নিজের আনন্দ নিজের একটা আনন্দ পাইতাম খাওয়াই দেন কি একটা তৃপ্তি মানে এটা খাওয়ানোর মধ্যে দেওয়ার মধ্যে কি মজা কি তৃপ্তি এটা মানে না দিলে বুঝবই না সাপের কামড় না দিলে সাপের ব্যথা বুঝবে যারা কামড় না দিছে সমাজের যেসব মানুষ দেখতেছি সব হলো ভালো মানুষ আমরা হলো ফাত্রা ফাত্রাকে বিচার ভালো মানুষ করা পারবো না সমাজ 80% ফাত্রা হয়েছে কেউ কারো সম্মান করে না বাপু কুলার সম্মান করে না কুলায় বাপের সম্মান মানে একটা তত্ত্বাবধ একটা রিলেশন আগে দেখতেন আপনার আত্মীয় বাড়ি থেকে আপনার বাড়ি আইতো 5 দিন 7 দিন করে থাকতেন নিজেরাও যায় 4 দিন 5 দিন এখন কেউ কেউ বাড়ি আসে না দেখেন না সব ছিন্ন ভিন্ন হয়ে গেছে সমাজ থেকে চেঞ্জিং হয়ে গেছে ভাগ ভাইয়ের সাথে সম্পর্ক নাই কোনো কিচ্ছু নাই রিলেশনশিপ তো এই যে এগিনকে কেন্দ্র করে আমার আপনার দ্বন্দ্ব লাগায় কিছু স্বার্থনীতি সমাজ যারা সমাজের ট্যাকেল দিতেছে নিয়ন্ত্রণ করতেছে তারা ফায়দা লুটাচ্ছে আর সমাজটা ধীরে ধীরে পঙ্গু হয়ে যাচ্ছে এই গ্রামে 3 বছর আগে আমি যে পড়াইছি একটা ফেলের কোনো নাম ছিল না আর এই বছর 10 জন পরীক্ষা দিয়েছে তার 6 জনই ফেল করে মানে পড়ার কোন পরিবেশ মানে আমরা তো দেশ থেকে ওরা 2 বছর থেকে ফাঁকদা পুঁতে থেকে ঘুরে আইলাম না জানি 2 বছরে সমাজ আমার উল্টা পাল্টা হয়ে গেছে কেউ কারো নিয়ন্ত্রণ নেই বাকি দিনের কথা তো মনে করেন সেই জন্যই যে ফিরাই ফিরা সাইজ করা শুরু করে দিচ্ছে সব কারণ সমাজে না দিলে তো আমরা তো অন্যায় আগে মামা হলে কি অন্যায় দেখলো প্রতিবাদ করা পারতাম না মানে তারা একটা ঘৃণা করতাম কিন্তু মনে হয় কিন্তু মামা ঘৃণা করতে করতে ঘৃণার পাহাড়টা এমন মোটা হয়ে গেছে বমি আইছে উগরাই দিতে এখন আর ঘৃণা করি না ভুল করলে চাক্ষুষ করে দেন কারণ আইতে একা যাবো একা যে কোনো সময় আমি আপনার নাই কিন্তু কোনো ভরসা আছে আমার আপনি তাহলে বাকি দিনগুলার মানুষের অন্যায় অপদস্থ সহ্য করুন কেন অন্যায় করবো না কারো করতে দেখেন বাড়িতে আছি এইভাবেই মাথা চলে যাবো মূল্য করে দমকা অন্যায় সহ্য করবো না এটা অন্যায় করবো ওর হিসাব আমার উপরে তুই অন্যায় করবি আসে পাতি সাক্ষী রাখা যায় না সাক্ষী রাখা যাবে না আমি তো সবসময় এরা কিন্তু আমার মানে এটা শুধু না কাছে যাই না কি আমার এরা শুধু একটা শ্রেণীর মানুষ আছে তারা সমাজের সাথে যে কাজ দেয় ভালোবাসা দেয় রাখা কথা কিন্তু বাস্তবে কিন্তু তারা উল্টে শুধু বাহিরের রূপটা মানুষে দেখতেছে আর আমরা তো মনে করেন বাহিরের রূপ নিয়ে কি আমরা আমাদের চোখটা আসলে কি মনে জানি ওই তার দিকে তাকাইলে মামা ভিতরটা দেখে গেলে আর এই ভিতরটা যে ভাবনাটা ভাবি পরবর্তীতে একেবারে ওটা মিলা যায় মামা এখন এই মিলা যায় তখন নিজের উপরে তো আমি অবিশ্বাস করাবেন না মামা কিন্তু কারো বুঝতে দিই না কাউরে বুঝতে দিই না যেন আমি যখন বুঝে হালাইছি এই মামা এই জিনিসটা আমি কারো বুঝতে দিই আমি আমার ভাবনা না চলতেছি আমি এই জন্য প্রত্যেকটা বলে আমি অতীত ভুলে গেছি অতীত আমার কোনো কিছু মনে থাকে না আপনি এই জন্য থেকে চলে যাবেন আর আপনার কথা আমি স্মৃতিতে আসবো কালকে কি কোন ওটা যদি অগ্রিম পেমেন্ট মারবো অথবা শুধু খালি বর্তমান নিয়ে আসে যেটুকু খালি মিলে যাবে ডিউটি তো এইটুকু বলছে অভিনয় করতেছি না আমরা অভিনয় মানে নিজের সাথে নিজে তো নিজের মতো নেই সবাই অভিনয় করতেছে আমরা মামা অভিনয় করে গেছে
খালি পার হয়ে যায় বলে যেটা করলেন না নগদ মরে গেলে কিছু না এই জন্য বললাম খালি পার হয়ে খালি যায় বলে আর কিছু যায়নি দেওয়াল অনেক কিছু দেয়া লাগছে তাহলে এই গ্রামে তো কত টাকা পয়সা কত কিছু আছে তারা তো এই দেয়াল খাজার আজমিরে যায় বলেন আমার কিন্তু পাগল ফকিন্দি থেকে তো আমার আজমির পর্যন্ত ওই খাজার মাজারের ঝিলা আমার মাথায় চলে গেছে আমি নিজের অনেক সময় নিজের মামা নিজে ভাগ্যবান মনে করি নিজে নিজে যখন এই করি তখন দিয়ে আর কোনো কষ্ট থাকে না কারণ আমার ক্ষেত্রে তো অনেক অভাবী অনেক দুঃখী অনেক কষ্ট মনে করি তো আমার এটা তো কোনো ব্যাপার মানে এইটাই পরিবেশটাই জীবন কারণ যারা যত ভালোবাসেন সে তত কষ্ট দিবে এটা তো আমরা নিজেরাই জানি কষ্ট দিব দেখেই ভালোবাসি আর কষ্ট সহ্য করার ক্ষমতা আমাকে আছে দেখে আমরা ভালোবাসি এরপর আর ক্ষতি করা পারবো আপনার জন্য আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই বেড়ামু তুমি গেলা গানারে যাইতে সেই সেবা ইয়াতে সাধন ভক্তিদার অন্তরে আছে ভক্তি সাধন সেই সেবা ইয়াতে সাধন ভক্তিদার অন্তরে খুবই এই আছে তাহলে সত্যি ওরে আমার জালাল চান্তরে দেখিলে জুড়াই করে পরা ওরে না দেখিলে আমার প্রাণ বাঁচে না, না দেখিলে আমার প্রাণ বাঁচে না দয়াল তুই রে আমার প্রাণের বান্তরে দেখিলে জুড়াই করে পরা ওরে আমার মুর্শিদ প্রান্তরে দেখিলে জুড়াই করে পরা রাস্তার দিকে তাইয়া থাকি পরিকার ভাই রাস্তার দিকে তাইয়া থাকি ওরে আমার ঘোর হইল দুটি আখিরে রাস্তার দিকে আমি তাইয়া থাকি ওরে রাস্তার দিকে তাইয়া থাকি ও দরদি ঘোর হইল দুটি আখিরে ওরে আমি ঘুরলাম কত দেখলাম রে কত তোর মতো খুঁজে না পাইলাম তোরে দেখিলে জুড়াই তোরে পরা ওরে আমার নতুন প্রান্তরে দেখিলে জুড়াই তোরে পরা তোমার আশায় আমি তাইয়া থাকি ওরে বান্ধব যেমন সাথিনী পাখিরে তোমার আশায় আমি তাইয়া থাকি অনুকূল যেমন সাথিনী পাখিরে আজ আমি সানাল মনে
নতুন কথা মনে হইলে রে আমার ওরে জোড়ায় না প্রাণ জোড়ায় না কোথায় যায় শোনা আমি তোমায় পাবরে আমারে প্রাণ জোড়ায় না প্রাণ জোড়ায় না তোরে দেখিলে জোড়াই তোরে ওরে পরে দেখিলে জোড়াই তোরে আর 5টা গুলি দিবেন বললে 5টা হবে না আমার আনালে আমি 3টা কোকাকোলা এলে সবচেয়ে Hi guys, my name is Ilyas Diaz and I'm Executive Director of the Liter of Light, and this is my Cody Gray, and we're here to teach you how to build the Liter of Light solar bottle correctly. You're going to need a battery drill, 2 circular patterns. You're going to need galvanized metal sheet, 26 gauge, 10 by 10 inches. Bottle with cement. Plastic soda bottles 1.5 or 2 liters. Glue gun with Sika sealant. এই যে একটা ইয়ে দেয় এটা কাঁচের বোতলের ঘরে মানে আমার বাতাস থেকে পার্ক বানাইছে আমার একটা শখ বানাই স্ক্রিন লাগবে চক বাড়াই কিংবা ভালো নাই গলে গেছে ভালো নাই আর এখন হাই রে ভাই একবার পাগল বোঝানো কি দিয়ে দেয় ওই তুমি আমার কথা শুনে কাকে জানি থেকে দেখি কাটা জানি দেখে দেখে মানে বাইরে থেকে আলোটা আবার ভিতরে পড়ে ওই যে গ্লাসটাতে আলোটা ভিতরে আসবে বাইরে মানে এটা করে মেলে জুতা লোক মানে করছিল প্রকাশ করার আগে দিতাম আর আমরা যা ভাবি তাহার আমাদের কাছে তারা অটো ছিল জায়গাটার নাম হইল টেলিফোন এই সম্পর্কে সায়েন্টিফিক ভূগোলের ওই বাংলাদেশের মাপের কোণে কোণে ছড়িয়ে গেছে একটা অফার সবার ফোনে ফোনে দক্ষিণে যায় উত্তর ওই চামচ দিয়ে দেখা যায় এই যে দেখ বোতল
তলা বিল্ডিং নির্মাণ করতে 3 লক্ষ টাকা না 30 লাখ টাকা দেওয়া কিছু লাগবে না 10 দিন পর এক বোতলের কালার ধরা ওইটা কালার ধরে এই বাড়িটার দৃশ্যটা দেখেন কাঁচের বোতলটা করছে দেখে দৃশ্যটা আরো ফুটছে বেশি পুরেরা কিন্তু বাড়ির ছাদের উপর একটা করে বোতল বই একটা ডিজাইন করছে এখানে হলে কফি শপ বা দোকান দিলাম না যে চা খেবার নিয়ে এটা বানাই না মাত্র আমার খরচ দেবো 1.5 লাখ 2 লাখ টাকা তারপরে এত হইব না মানে আমার ভিতরে ডেকোরেশন করুন তো ভালো এই যে ডেকোরেশন করে 2 লাখ টাকা চার দোকান যদি দেয় এভাবে করে মানুষ চা খাবার আইবো না দেখতে পারে শুটিং স্পট কি বুঝাম মামা আপনি বাইতে থাকলে মামা কিছু একটা দেখা যাবে সময় দিয়ে যা যদি দয়াল আমার সময় দেয় মামা তাহলে এলাকায় কিছু দেয় যাবো আর যদি দয়াল আমার সময় না দেয় তাহলে তার কিছু করার নাই এই নাম্বারটা ওটা টাকা দেবে গান দিবেন নাকি ঠিক করবার দিচ্ছে তাহলে আমি সেই লোক দিবেন অনেক আগে যে বোতল বাইরের ইটা হবে বোতল এই বোতলে নিয়ে 5,000 টাকা করে দিয়ে ফেলাই বোতল নিয়ে না পারলে ডালি রাখতে নিজের উপরে দোকানে আমার বাকি
যদি বাজান আমাকে ছোঁয়া যায় পরে কিন্তু আমি তো কিন্তু জলবারে মানে আমার পাগল মনে করবো যে এই বোতল স্টাবল বানিয়ে আনা হয়েছে তবে আমার একটা ইচ্ছা আছে কি কি আমি একটা গুল ঘর করবো এই বোতল গুল ঘর আপনারাও ইউটিউবে যায় আমার তারার হাত দিয়ে ছাড় দিলে কিন্তু পাবেন তারপরে আপনার হলে বোতল বিল্ডিং লেখা ছাড় দিল আপনি নকশা টকশা সব ইউটিউবে হ্যাঁ গুগল সার্চে যায় দেখে দিলেও পাবেন গুগল ওই দেশের যে সুযোগ করে দিচ্ছি এই যে ইন্টারনেটে এলাকা হচ্ছে এই যে 300-600 It's 4 in the morning when the fishermen of Silone head out to sea to cast their nets and settle down for the long haul. Francisco Fortu only knows if his patience is paid off after sunrise. He used to catch up to 100 kilos a day, but in the past few years his catch has dwindled dramatically. After 3 hours, the fishermen return to their village and sell their catch at the local market. Today there are slim pickings. Yung aming huli, nahihinaan kami It's not even enough to make a living. Hindi sapat sa aming pangangailangan. Panggastos lang siya ng bangka. It only covers the cost of keeping the boat, paying for its fuel. Hindi kami makakakuha ng aming battery. It's nowhere near enough as a daily wage. Kinikita. Kulang. Once they're done with fishing for the day, the people of Silone start on the day's chores. Benicio Vergara is the head of the community, which numbers more than 1,000 people. Almost all of them live from fishing. We all struggle when we see what small numbers the fishermen have caught. Climate change in the region. It also helps communities like Silone to cope with the repercussions. We try to determine which among the provinces and even the municipalities and even the communities who are vulnerable to climate change. So as a result of that study, we determined that there are some areas here in the Verde Island Passage that are vulnerable, and Silone is one of the most vulnerable to storm surge, flooding, erosion, coastal erosion, and of course storm surges. In Silone, climate change is happening before locals' very eyes. Sandbags and other measures can do little to hold back the tide. 8 years ago, there were houses here. Now there's just water. For example. আমরা গান শুনি আর যাবো না তবে আমরা তো এত কথা বললাম আমাদের কিন্তু সব কথা কিন্তু এই তারা হাতে কিন্তু দেখো এই যাও না
তোমার হাজার শুকরিয়া এই কথা অনেকজনের কাছে কই तेरा ख्वाब तेरे गीत गावा यार रसूल अल्लाह तेरा ख्वाब तेरे गीत गावा यार रसूल अल्लाह तेरा मिलाद में रोला गावा यार रसूल अल्लाह तेरा ख्वाब तेरे गीत गावा यार रसूल अल्लाह तेरा ख्वाब तेरे गीत गावा উর্দু তো গাইতেছে তো এই হিন্দি ভাষা না উর্দু ভাষা يا مصطفى 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 اللهم صل على المصطفى اللهم صل على المصطفى مصطفى 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 شكرا سيبا نهوي بटे ताने बाला नूरका सत्य चले ने नूरका याद तारा नूरका اللهم صل على المصطفى اللهم صل على المصطفى مصطفى 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 أولئك يا رسول পরের দিন আপনি সন্ধ্যায় যা পৌঁছাবেন क्या
ये तो बड़ा लगे की किधर कवर दिलान आजमीर शरीफ आजमीर शरीफ देखबेन আপনি দেখি আজমির শরীফ দরগায় যাই এই আপনার আজমিরে যে বাংলাদেশ জায়গা যায় বয়সে না এই যে তো দেখে চিহ্ন অন্তত করে তারা 1000 টাকার মধ্যে হইলো 10 টাকা ওরা করে এই আজমির দেখবা দাও আজমির ওরসের একটা গান শোনাই दरगाह शरीफ हजरत ख्वाजा मोइनुद्दीन चिश्ती रसूल अलैहिस्सलाम। अजमेर शरीफ हजरत ख्वाजा मोइनुद्दीन चिश्ती की दरगाह शरीफ वाकई अजमेर शहर का गहना है। ये मुकद्दस इबादत की जगह न सिर्फ मुसलमानों के लिए है पर उन सारे दूसरे मजहब के लोगों के लिए भी है जो गरीब नवाज में अपना यकीन रखते हैं। अजमेर शरीफ की दरगाह हिंदुस्तान में बड़ी अहमियत रखती है। खास बात ये भी है कि ख्वाजा पर हर मजहब के लोगों का यकीन है। दरगाह की तख्लीक हुमायूं के दौर में हुई थी। दरगाह में कहीं बेहतरीन तामीर, मजहर, सहन और दालान है जिनमें से बहुत सी मुगल इल्मी तामीर की मिसाल है जो मुगल दौर में तामीर की गई थी। गरीब नवाज ख्वाजा जी ने 12वीं शताब्दी में अजमेर में चिश्ती परंपरा की बुनियाद रखी। ख्वाजा मोइनुद्दीन चिश्ती का जन्म ईरान में हुआ था। बचपन से ही ख्वाजा जी का मन दीनी चीजों की तरफ था। वे इंसानी खिदमत को ही अपनी जिंदगी की मंजिल मानते थे। पचास साल की उम्र में ख्वाजा जी ने हिंदुस्तान का रुख किया और बाकी उम्र अजमेर शरीफ में गुजारी।
वे हमेशा कहीं अल्लाह से दुआ करते कि वो उनके सभी मुरीदों के दुख दर्द उन्हें दे दे और उनकी जिंदगी को खुशियों से भर दे। एक बार बादशाह अकबर ने दरगाह शरीफ में दुआ मांगी कि अगर उन्हें बेटा होगा तो वो पैदल चलकर ज़ियारत पेश करने आएंगे। सलीम को बेटे के रूप में पाने के बाद अकबर ने आमेर से अजमेर शरीफ तक का सफर नंगे पैर चलकर तय किया। कहा जाता है कि जब ख्वाजा जी 114 उम्र के थे तब उन्होंने अपने आप को एक कमरे में इबादत करने के लिए बंद कर दिया था और उसी दौरान उन्होंने अपना जिस्म छोड़ दिया। इसलिए उनकी याद में रजब महीने के पहले 6 दिन का उर्स मनाया जाता है। यहाँ आने वाले लोग चाहे वो किसी भी मजहब के क्यों ना हो, ख्वाजा के दर पर दस्तक देने के बाद उनके जहन में सिर्फ अकीदा ही बाकी रहता है। दरगाह के आसपास कई ऐसी इमारतें भी मौजूद हैं जहाँ मन्नत मांगने के साथ पाक धागा बांधने की रिवायत है, परंतु मुराद पूरी होने पर इसे खोला नहीं जाता। दरगाह शरीफ में हर मजहब के लोग अपनी मुराद लेकर आते हैं। ख्वाजा जी के दरबार में आकर लोग अपना नजराना पेश करते हैं। ये नजराना सोना, पैसे, खून, एक अगरबत्ती जैसी चीजें होती हैं। लोग अपनी मुरादें एक कागज में लिखकर ख्वाजा जी की मजार की रस्सी से बांध देते हैं। दरगाह में जन्नती दरवाजा भी है जो हर साल सिर्फ 4 बार खोला जाता है, 2 बार ईद के वक्त, फिर रजब महीने में उर्स के दिनों में और ख्वाजा साहब के पीर के उर्स के वक्त खोला जाता है। जन्नती दरवाजा चांदी धात से बना हुआ है। कहा जाता है कि जो जन्नती दरवाजे को पार करके मजार की तरफ आते हैं और
फिर संगमरमर की दीवार से चलकर खुले शहर में निकलने के बाद जुनून के दरवाजे की तरफ आते हैं। इसी तरह और 6 बार जन्नती दरवाजा इसी तरह पार करें तो माना जाता है कि ऐसा करने वाले को जन्नत हासिल होगी। अल्लाह ताला ने अपने बंदों पर 5 वक्त की नमाजें फर्ज कर दी है। उनके पढ़ने का बहुत ही बड़ा सवाब है और उनकी छोड़ देने से बड़ा गुनाह होता है। दरगाह अजमेर स्टेशन से 4 किलोमीटर की दूरी पर स्थित और 3 बाजार से जुड़ी हुई है। दरगाह के आसपास कई खाने की दुकानें हैं जो मुसाफिरों को राहत दिलाती हैं। दरगाह के रास्ते में बहुत सारे मुसाफिरों के मकान हैं जो हर तबके के लोगों की मदद करते हैं। अजमेर शहर ऊंची पहाड़ियों के बीच आबाद है, जैसे 4 दीवारों में एक किला हो। इसके शुमाल और जुनूब पहले से मिला हुआ तारागढ़ पहाड़ी का सिलसिला है। इसी पहाड़ी के दामन में हजरत ख्वाजा गरीब नवाज रसूल अलैहिस्सलाम की दरगाह है, जो एक बड़े रकबे में 4 दीवारों के अंदर है। दरगाह शरीफ के जुनूब में झालरा, मशरिक में गली लंगर खाना और मोहल्ला खादिमान, शुमाल में दरगाह बाजार और मगरिब में वो रास्ता है जो त्रिपोलिया दरवाजे से होकर अंदर कोट और तारागढ़ को जाता है। यहाँ हर साल उर्स का आयोजन किया जाता है, जिसमें कई मुल्कों से हजारों लोग ज़ियारत पेश करने आते हैं। ये उर्स इस्लामी कैलेंडर के अनुसार रजब महीने में पहली से 6ठी तारीख तक मनाया जाता है। 6ठी तारीख को ख्वाजा जी की बरसी मनाई जाती है। अजमेर शरीफ वाकई में ख्वाजा जी की रहमतों का और इनायतों का मस्कन है। अल्लाह बड़ा है। আমি পরবর্তী উনি সকালে যখন বিদায় দিয়ে উনি কাছে আরেক রাজ্য চলে আসতে খালি রাত্রে জন্য তার ছবিটা এখন আমার চোখেতে আমি ভুলা পাই না, কিন্তু তার দেখা খালি রাত্রে দিয়ে ওর আগে 5 মিনিট খালি কথা বলতে সকালে হাসতে একটা চিঠি আমি বাংলায় লেখন যদি না বোঝে ইংরেজিতে একটা চিঠি লিখেছি, একটা ছবি আবার ওই ঘরে লাগাইছি। যদি কোনো দিনের দিন কোনো বাঙালি অন্য যায় ঘরে আমার ছবিটা অন্তত পাই, কারণ প্রত্যেকের ছবি অন্তত আছে যারা ওই বাড়ি থাকে। ওই পশ্চিম দরগায় উপরেই দেখুন
আস্তানা আছে না তার মতো তোকে বিড়ি তুমি তামা माहिम दरगाह बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अल्लाह के नाम से शुरू जो बहुत मेहरबान रहम वाला এর হাতের নাম 319 লিয়া अल्हाकुमुत तकासुर हत्ता ज़ुरतुमुल मक़ाबिर كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم जिक्र करते हैं दुनिया भर में मशहूर हजरत मखदूम फकीर अली माहिनी की दरगाह का। बाबा के दर पर पहुँच के तो मानो जुबान को ताला लग जाता है और भूल जाते हैं हम सारी मन्नतें। না এটা হলো দিল্লি দিয়ে অনেক কিছু বলা যায় না অনেক কিছু বলা যায় না ভাই অনেক কিছু বলা যায় না কারণ ডিজিটাল এই শাইখ বাবার একটা দরবার আছে ওদের হিন্দু ধর ওই জায়গায় মানে এলো মানে হাজার হাজার এমনি সবসময় মেলা ওরা পেশাব করে আমাদের নেতা থাকে না ওর মধ্যে সর্দার আছে শাইখ বাবার একটা ফিল্ম করতে হবে উনি নিয়ে একটা ছবি করতে ছবিটা এই দেখাইতেছি টিভিতে ছিল মানে ভারতের মানে হিন্দুরা খুব একজন আরেকজনের প্রতি অত্যাচার করত वो साईं बाबा वो अवतार इसी तरह चलता रहा। कभी तो वो मस्जिद का मीनार बन जाता, कभी मंदिर के कलश की तरह चमकता, कभी अपनी बातों में गुरु ग्रंथ की वाणी खोल देता, कभी अपनी मासूमियत में क्राइस को ढाल देता। शिरडी का साईं शिरडी में डेरा डाल चुका था, लेकिन इंसान লক্ষ লক্ষ এই যে তার বাসনা আছে মানে খালি ফিল্ম আইতেছে রাষ্ট্রীয় পুরস্কার মানে সম্মাননা দেন মরণোত্তর সাই বাবা কয় এই যে ছবিটা এই আমার মানি বেগে মনে হয় তুমি এই কাজটা দেখছো চোখটা তোমার একদিন আমি দেখাইছি শারদী সাই বাবা
सच्चे दिल से शिरडी के साईं बाबा को याद करता है, बाबा उसी के होने पे उसके दुख सुख को देखना बाबा का काम हो जाता है। इसीलिए तो लिखा है श्री साईं सच्चरित्र में, इस कलयुग में साईं सत्संग से बड़ा पुण्य कुछ नहीं है। आज से हम साईं सत्संग की नई गंगा प्रवाहित करने जा रहे हैं और इसका जल साईं समान निर्मल है और इसमें डुबकी लेने वाले भक्त हैं आप। हम इस प्रोग्राम में आपके साथ घटी साईं कृपा या साईं चमत्कारों को पेश करेंगे। उत्तर प्रदेश के गोरखपुर जिला में रहने वाली गायत्री देवी साईं की अनन्य भक्त। आपने देवेन नहीं किसी को ना ক্ষেত্রে বাবা কইলা যায় না একটা কই আছে আমার ভাবনি তো शिरडी के साईं बाबा भारतीय गुरु, योगी और फकीर थे जिन्हें उनके भक्त संत का सम्मान देते हैं। उन्होंने प्रेम, क्षमा, दूसरों की सहायता, दान, संयम, आत्मिक शांति और भगवान और गुरु के लिए समर्पण की नैतिक शिक्षा दी। उनका आदर्श वाक्य था, सबका मालिक एक। साईं बाबा के असली नाम, माता पिता, स्थान और जन्म के समय के बारे में कोई पुख्ता जानकारी हासिल नहीं है। उन्हें साईं नाम उनके महाराष्ट्र राज्य के नगर शिरडी में पहुंचने के बाद दिया गया। मुस्लिम और हिंदू दोनों ही भक्त उनके जीवन काल में और उसके बाद भी उनका सम्मान करते हैं। यह तय नहीं है कि वो मुस्लिम थे या हिंदू। साईं बाबा के शुरुआती जीवन के बारे में बहुत कम जानकारी है, इसीलिए उनके अतीत को जानने की कोशिशें होती रहती हैं। शिरडी के साईं के बचपन के बीते वर्षों की अज्ञात जानकारी का पाथरी गांव के इलाके में खोजबीन के बाद उनके शिष्य दास गणु ने हवाला दिया है। वह बताते हैं कि साईं बाबा पाथरी में एक फकीर और उनकी पत्नी के साथ बड़े हुए। दास गणु युवा साईं बाबा को कबीर का अवतार बताते हैं, लेकिन उनकी दी गई जानकारियों की तस्दीक का कोई तरीका नहीं है। साईं बाबा के जीवन लेखक नरसिम्हा स्वामी जी का दावा है कि साईं बाबा ब्राह्मण माता पिता की संतान थे। साईं सच्चरित्र नामक पुस्तक के अनुसार साईं बाबा ब्रिटिश इंडिया में महाराष्ट्र के शिरडी गांव में करीब 16 साल की उम्र में आए थे। 1857 की इंडियन बगावत के दौरान झांसी की रानी लक्ष्मीबाई की फौज में भी उनके काम करने का दावा किया जाता है। आमतौर पर यह माना जाता है कि साईं बाबा 3 साल तक शिरडी में रहे, फिर 1 साल लापता हो गए और उसके बाद करीब 1858 में मुकम्मल तौर पर रहने के लिए वहां लौट आए। इससे उनके जन्म का साल 1838 प्रतीत होता है। 4 से 5 साल तक बाबा नीम के एक पेड़ के नीचे रहे। वो अक्सर शिरडी के जंगलों में दूर दूर तक घूमने निकल जाते थे। बाद में लोगों के जोर देने पर उन्होंने एक पुरानी खंडहर मस्जिद में तन्हा रहना शुरू कर दिया। लोगों के दान से वो अपना गुजारा करते थे। उन्होंने एक हकीम के तौर पर भी लोगों की सेवा की। वह भभूत या राख से बीमारियों का इलाज करते थे। 1910 के बाद साईं बाबा का नाम मुंबई में मशहूर होने लगा। बड़ी संख्या में लोग उनके दर्शन के लिए आने लगे, क्योंकि वो उन्हें एक ऐसे संत के तौर पर इज्जत देते थे जिसके पास जादुई ताकत है या जो एक अवतार है। उन भक्तों ने उनका पहला मंदिर भीतपुरी करजत में बनाया। साईं बाबा मजहबी कट्टरता, ईसाई, हिंदू और मुस्लिम के खिलाफ थे। साईं बाबा ने अपने भक्तों को 11 आश्वासन दिए थे, जो भी शिरडी की भूमि पर कदम रखेगा उसे कोई नुकसान नहीं पहुंचेगा।
जो भी मेरी समाधि पर आएगा उसके दुख और तकलीफें खत्म हो जाएंगी। हालांकि मैं हार्ड मास के रूप में हमेशा नहीं रहूंगा, लेकिन अपने भक्तों की हिफाजत सदैव करता रहूंगा। পুরো পৃথিবীটা এখন কম্পিউটারে দিয়ে দিচ্ছে। যা দেখ পারছেন, যারে দেখ পারছেন তারাই পৃথিবী তো মনে করেন আমরা হলে একটা জিনিস থেকে বাজান, আমরা হলে দুই যুগে পেরেছি। এই একমাত্র আমরাই এত বড় ভাগ্যবান যেন আমরা দুই যুগের সাত পেয়ে গেলাম। আমরা ঢোলের বাড়ির শব্দ পেয়ে গেলাম, ড্রাম সেটের বাড়ির শব্দ পেয়ে গেলাম। কিন্তু এখনকার যে যুগের প্লাবন আইতেছে ওই যুগটা কিন্তু আর আমরা যা দেখে গেলাম, যা নাই গেলাম, ওই যুগটা আর কোনদিন আইব না বাজার। এই জন্য আমরা ভাগ্যবান, আমরা দুই যুগে বসবাস করে না। কিরে সাইনুল কলম তোরা মোবাইল কলম যার যেটা কপাল তোর দিন ছবিটা তো পেস্ট করছো তুই কাটার খেলে আমাদের নাড়াচাড়া করার কারো ক্ষমতা নেই। আমি যা করবো আমারটা ওই তাহলে কারোটা রাখা পারবো না। তুমি পাঠাই আর একজন কেটে লাগবে না চোরাল লেখবার চোরাল লেখছে কেটে গেছে বানামে ভুল করছে। না আজ বেলে আমি দেখেছিলাম আমার ছবি একটা আসার হাফ কেজি রাখবে বলে খুব বুদ্ধি মানে কি হ্যাঁ বলে খুব বুদ্ধিমান আসাল কোন রাজা ঠকে পারে নাই গোপাল ভাঁড় ঠকে গোপাল ভাঁড় সে ঠকে পারে না যে হ্যাঁ রাজা এই ব্যাগ কাম বুদ্ধি দিছে যে গোপাল ভাঁড়ের ব্যাগ যাই গেছে মনে হয় যেন ই করা পারে না ব্যাগ কামড়াবো পাঠাইছে গোপাল ভাঁড়ের ঠিক আছে শেষ করে গেছে দেখতে যেত ওই আগবার হয়েছে গোপাল ভাই তোর এটা কি করো এটা রাজার হুকুম তোমার কাছে আগুন লাগবো কেনা পেয়েছে রাজা হুকুম দিচ্ছে আগুন লাগবো ওদিকে একবার হয়েছি আর কিছু কয় নাই না আর কিছু তো কয় নাই খালি একবারই কইছে খালি একবারই কইছে যে শুধু মূর্তি তার কিন্তু গু খাওয়াই দিই একবার বলে তোদের সবাই এটাও আমার এই ছবির বার্থডে গ্লাসে যে গ্লাসটা পানি কোন বাজার এটা কি করবে আর কেরই মানে লঙ্গি টঙ্গি চালা করে রাজার কাছে গেছে ওই সব জায়গায় আসলে না হ্যাঁ কোনটা আপনি কইছেন আকবর লিখে সত্যবার তো করেন গোপাল ভাই এটা আমি না এটা দুঃখা মনে আসলে কেউ এই যে নেটে কিন্তু মোটামুটি ব্যক্তির ছবি আছে আমার মানে এই যে আমার জলের ছবিটা
আমি সবার রাইখে যদি আমার মোবাইল হারিয়ে গেছে, তোমার মেমোরি কার্ড গান থেকে নষ্ট হয়ে গেছে, তাহলে ছবিও নষ্ট হয়ে গেল। কিন্তু এমন জায়গায় থেকে গেলাম, যুগ যুগ কোনো দিন কেউ নষ্ট করার নাই, দেখে যাবে সবার রাইখে গেলাম, জায়গাটা জায়গায় দিয়ে গেলাম। মনে করেন এই ছবি গুলা সবাই দেখতে পারবো, আমার আইডিতে আমার ইয়ে ঢুকলে ওরাও ফালাই নেই। আমার বাইরে দেখে দেওয়া না এই যে আজমিরের গেটের মধ্যে, এই যে রূপার দরজা পিছনে, এই আজমির ঘাট, এই যে পোলাটা সারা রাত আমার সময় ওর হাতে গল্প করছে সারা রাত বসে। এই যে দিল্লি রেল স্টেশনে ইয়ে মধ্যে ছবিটা বড় করলে দেখা পারবে। আমি কারো জন্য খোঁজবার দিকে নিলাম, ওই আজমিরের ছবিটা দেখবেন নিয়ে নিলাম। আমার পিকনিক গেছিলাম, আমার ট্যাবলেট দিছ না দিও। কয়টা দেব? দাও কিন্তু ইয়ে চার দোকান হ্যাঁ, পান বানাইতেছে সিগারেট দিচ্ছিল না দোকানদার আমাদের একটা সিগারেট খাইলামই না, সিগারেট মামা গেছে কেনা গুলি সিগারেট নাই দোকানে না। তারপরে আমি যদি কেউ ক্ষতি করে হালাই মনে করেন তার কুকুই চাইবো না ক্ষতি, জীবনের লাইফ গেছে, সরকারি চাকরি বয়স গেছে। আগে সরকারি চাকরি একটা চিন্তা ভাবনা করতাম, কোনো কিছু ঘটলে কেউ অন্যায় করলে মাফ করে দিই। কেন দিছি, যদি একটা ঘটনা ঘটে থানা পর্যায়ে এটা ওটা দেবো, একটা দাগ পড়ে গেলে সরকারি চাকরি হবে না। এখন কিন্তু ভাই সরকারি চাকরি বয়স এই যে ডিসেম্বরে জীবনের মতন শেষ, কথা বোঝাই পারছি। এখন আর অফিসার হওয়ার স্বপ্ন আর নাই। অফিসার এতদিন ছাত্র বানাই দিয়েছিলাম, আমি ছাত্রকে অফিসার বানানো, অফিসার আর ইচ্ছা নেই, অফিসার আমি বানানোর ইচ্ছা। এই জন্য এলাকায় কোনো বেকার থাকবো না, তবে বেকার থাক রমজানই থাকবো, সবারই ব্যবসা শুরু হয়ে যাবো। এই যে যেমন 1500 টাকা যদি তুমি মনে করো মূলধন খাটাও, তুমি মাসে 15,000 টাকা কামাই করবা, ব্যবসার দ্বারা নিয়ে যাবে, ব্যবসা তো খুব ভালো। ভারতের 1000 ছোটখাটো ব্যবসায়ী না, বুঝছো? এনে যে কয়টা লাগছে 10টা, ওইটা ডবল লেখা, ওইটা ইন্ডিয়ান টাকা হিসাব তো এটা কয়টা একটা ব্যবসায় মূলধন লাগে, কি কি লাগবে সবকিছু, কোন জিনিস পাওয়া যাবে সবকিছু আছে। ওই যে প্রথমে সূচিপত্র দিতে হবে।